ইন্টিগ্রেশন হইলো তোমার সবসময় তার সিস্টেমটা হইলো যে ডিফারেন্সিয়েশন যেটা হয় আমাদের মূলত আমরা ডিফারেন্সিয়েশন ক্লিয়ার যে ডিফারেন্সিয়েশন হইলো কোনো একটা বড় বস্তুকে যদি আমরা কেটে ছোট 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 অংশে বিভক্ত করতে পারি, এইটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন। এবং সেখানে ডিফারেন্সিয়েশন আমরা যখন করতাম, আমরা সেখানে ডিফারেন্সিয়েটিভ অপারেটর আমরা ব্যবহার করতাম। এটা ছিল ডিফারেন্সিয়েটিভ অপারেটর। এভাবে যদি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতাম, হয়তো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এন মাইনাস ওয়ান। আর ইন্টিগ্রেশন যখন করা হয়, ইন্টিগ্রেশনও সিস্টেমটা মানে ওটাও একটা তোমার গাণিতিক প্রক্রিয়া, কিন্তু ডিফারেন্সিয়েশন এখানে তোমার যে হিসাব নিকাশ আমরা করেছি, ইন্টিগ্রেশন ফিজিক্যালি কি মনে হয় যে খুবই ক্ষুদ্র একটা বিষয়, এই জায়গা এই এবি অংশের ছোট্ট একটা জায়গা স্যার এইটা তোমাকে দিয়ে দিছে। বলো। স্যার আপনি কি কিছু লেখেন? হ্যাঁ, ও স্যার আমি দেখি না, আমি এবার বের হয়ে যাই, হয়তো স্যার একটু এডমিট দিন। স্যার আমিও দেখতেছি না। আমিও তো দেখি না। স্ক্রিন আসে না। দেখবে কিভাবে? ভিডিওই তো অন না, ভিডিও তো অফ। ও কাহিনী তো এইখানে। আচ্ছা, তাহলে এখানে এখানে দেখো, এখন এখন দেখা যায়। জি স্যার। জি স্যার। তাহলে এখানে তোমার বিষয় হলো যে আমরা ডিফারেন্সিয়েশনে বলেছি যে এবি অংশটা এইটা কেটে ছোট 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 ক্ষুদ্র অংশে বিভক্ত করতে পারি। তাই এই ছোট ছোট অংশে বিভক্ত করা একটা বড় অংশকে, এইটা হইল ডিফারেন্সিয়েশন ফিজিক্যালি। আর ডিফারেন্সিয়েশন করা হয় মূল যে সূত্রটা গাণিতিক, যে সূত্র, আরো অসংখ্য সূত্র আছে। তাহলে এখানে মূল সূত্র হলো ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমরা শিখে ফেলেছি। ইন্টিগ্রেশন বিষয়টা হলো যে একটা বড় এরকম মানের ছোট্ট একটা অংশ দেওয়া আছে ডিএক্স, এই ছোট্ট অংশটাকে ধরে আমরা এই টোটাল এবি এর মান বের করে ফেলবো বা এবি এর দৈর্ঘ্য বের করব। তাহলে কি হইলো এখানে? এখানে ছোট্ট অংশটা থেকে একটা টোটাল বড় মান পাওয়া যায়। তার মানে এই এবি কে এরকম যদি ডিএক্স 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 এরকম অসংখ্য ডিএক্স ডিএক্স এরকম করা হয়, বিভক্ত করা হয়, এবং এই বিভক্ত করার পর যদি সবগুলোকে আমরা একত্রিত করি, ডিএক্স এরকম মনে করো এখানে আছে 10টা ডিএক্স, এরকম 10টা ডিএক্স আছে এখানে, তাহলে মোট এবি কি হবে? ওই যে ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স প্লাস এরকম 10টা ডিএক্স। তার মানে ওই ছোট 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 জায়গাগুলোকে যদি আমরা একত্রিত করি, তাহলে টোটাল এবি আমরা পাবো। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ফিজিক্যাল অবস্থা থেকে কি বুঝলাম, ফিজিক্যাল মিনিং থেকে কি বুঝলাম? যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর উল্টা। ডিফারেন্সিয়েশনে করা হয় বড় বস্তুকে ভেঙে ছোট বস্তুতে রূপান্তরিত করা হয়, আর ইন্টিগ্রেশনে ছোট বস্তু ধরে বা একত্রিত করে বড় বস্তুতে রূপান্তরিত করা হয়। তাহলে ইন্টিগ্রেশন মানে হলো তোমার একত্রিতকরণ অথবা সামেশন, যেটা আমরা পরিসংখ্যানেও বলেছি সামেশন। তাহলে এই সামেশনই হইলো তোমার মূলত ইন্টিগ্রেশন। তাই যদি তুমি এখানে কোনো কিছু সামেশন এই যে চিহ্নটা ব্যবহার করো, এটাকে ধরে যদি টান দেওয়া হয় দুই মাথা, তখনই এরকম হয়ে যায়। তাহলে এই যে চিহ্ন, এই চিহ্ন
এগুলোই মূলত ইন্টিগ্রেশন চিহ্ন। ওই যে যোগ বিয়োগ গুণ ভাগের মতো এগুলো হলো ইন্টিগ্রেশন চিহ্ন। তাহলে এই চিহ্নের আন্ডারে মূলত আমরা ইন্টিগ্রেশন গুলো করি। তাহলে এটা হইলো তোমার আসলে ক্যাপিটাল লেটার, এটা হলো স্মল লেটারে তোমার এই যে এইচ এর মতো। তাহলে এটা এখন আমরা গাণিতিক হিসাব দেখব, তবে ফিজিক্যালি আমরা যেটা দেখলাম যে একটা বড় বস্তুকে কেটে 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 ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করাটাই হলো ডিফারেন্সিয়েশন, আর ছোট্ট 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 অংশকে একত্রিত করে বড় বস্তুতে রূপান্তরিত করা এই জিনিসটা হলো ইন্টিগ্রেশন। তাই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নিঃসন্দেহে একটা আর একটার উল্টা। তাহলে তার চিহ্নটা আমরা দেখলাম। এখন ইন্টিগ্রেশন আমরা করব কিভাবে? ইন্টিগ্রেশন করা হয় তোমার ওইভাবে, তাহলে আমার সেখানেও গাণিতিক অপারেটর লাগবে। তাহলে ইন্টিগ্রেশনের চিহ্ন এই একটা, এই চিহ্নটা আমরা সাধারণত ব্যবহার করি। আর ইন্টিগ্রেশনও হয় এরকম চলকের, তোমার যদি এক্স এর ইন্টিগ্রেশন হয়, ওয়াই এর ইন্টিগ্রেশন হয়, এক্স এর ইন্টিগ্রেশন হইলে চলক আসবে এক্স এর মাধ্যমে, ওয়াই এর ইন্টিগ্রেশন হইলে চলক আসবে ওয়াই এর মাধ্যমে। এখানে যেরকম এক্স টু দি পাওয়ার এন কে আমরা ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েটিভ অপারেটরটা আসছে এক্স চলকের মাধ্যমে। তাহলে এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেও তার অপারেটর আসবে ওই এক্স চলকের মাধ্যমে। যদি ওয়াই কোনো রাশিকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে চলকটা আসবে ওই ওয়াই অপারেটরের মাধ্যমে, ওয়াই রাশির মাধ্যমে। তাহলে এখন যদি আমরা এখানে ইন্টিগ্রেশনের জেনারেল সূত্রটা লিখি, ইন্টিগ্রেশনের জেনারেল সূত্র যেরকম এক্স টু দি পাওয়ার এন কে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে এখানে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানেই শেষটা, সাথে এখানে ডিএক্স দিতে হয় একটা অপারেটর। তাহলে এই যে চিহ্নটা আর ডিএক্স এই দুইটা মিলে হইলো অপারেটর, আর এইটা হলো তোমার এক্স টু দি পাওয়ার এন, এই হলো রাশি। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন করার নিয়ম, যেহেতু ডিফারেন্সিয়েশনের উল্টা, তাহলে ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের কি হয়েছিল হইলো এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা পিছনে আসছিল আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়েছে। পিছনে আসা মানে কি, গুণ আকারে আসা, তারপরে পাওয়ার থেকে এক বিয়োগ হয়েছে। তাহলে এখানে আগে যেটা ঘটছে সেটা পরে ঘটবে। তাহলে এইখানে পাওয়ারের সাথে এক বিয়োগ আর হবে না, এক যোগ হবে, এক যোগ হবে। তাহলে এবং সেই কাজটা আগে হবে, এখানে পাওয়ারের সাথে এক বিয়োগ হয়েছে পরে, কিন্তু এখানে পাওয়ারের সাথে এক যোগ হবে আগে। তাহলে এর সূত্র হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এরপরে এখানে পাওয়ারটা তার সাথে গুণ আকারে আছে, তাহলে নিঃসন্দেহে এখানে যদি উল্টো প্রক্রিয়া হয় তাহলে ভাগ আকারে যাবে, তাহলে ভাগ হবে। এখন ভাগ হবে কি এন দিয়ে না, এই যে পাওয়ার তুমি যোগ করে আনার পর যেটা হয়েছে টোটাল পাওয়ার নিচে চলে যাবে, এন প্লাস ওয়ান। এই হইল ইন্টিগ্রেশনের ফর্মুলা। আর এর সাথে সবসময় একটা কনস্ট্যান্ট থাকে, এই সি কে বলা হয় সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক, এই সমাকলন ধ্রুবক এটা তোমার হয়তো সামনে আমরা কোথাও কোথাও দেই, আর সমাকলন ধ্রুবক না দিলেও হয়, এটা সাধারণত উচ্চ থাকে। তবে তুমি শুধু এইটুক যদি লেখো, যদি এই অংশটা তুমি যদি না লেখো তাহলেও তোমার এটা বুঝে নিবে যে এর সাথে একটা সমাকলন ধ্রুবক আছে, সেটা উজ্জ্ব আছে, এখানে হয়তো লেখা হয়নি। এখন যদি আমরা 5 টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার 5 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? তাহলে এখানে কি আর হওয়ারই বা আছে, এখন আর না বোঝার তো আর কিছুই নেই। তাহলে কি হয়ে যাবে, x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6, ওই কনস্ট্যান্ট ওখানে আর দেওয়ার কোনো দরকার নাই, এটুকু আমরা শুধু করে রাখি। তাহলে যদি এখানে x টু দি পাওয়ার 5 আর এখানে যদি হয় 3, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি
তাহলে কি হবে? এই একই হিসাব যে 3 x to the power 6 divided by 6 এই কাটা যায়, তাহলে হাফ x to the power 6 এই হলো এখানের বিষয়। যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি x এর, তাহলে কি হবে? তাহলে কি হবে যে এখানে হবে হলো x to the power n plus 1, n বলতে তোমার 1 plus 1, তাহলে x এর পাওয়ার এখানে আছে কত? মূলত 1, তাহলে 1 1 plus 1 divided by 2, তার মানে x square divided by 2। এখন কথা হলো এখানে যদি তোমার শুধুমাত্র চলক মানে অপারেটর থাকে, কোনো রাশি যদি না থাকে, তাহলে কি হবে? যেরকম dx শুধু এইটা আছে, অপারেটর আছে, এটাও চিহ্ন dx অপারেটর, কোনো রাশি নেই, তাহলে এর কি কোনো ইন্টিগ্রেশন হবে? এর ইন্টিগ্রেশন হয়। কি হয় যে এখানে তো x নাই, তাহলে একটা যেহেতু অপারেটর dx, এখানে একটা রাশি তোমার x হওয়ার কথা, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি x to the power 0 dx। কোনো সমস্যা আছে? না স্যার। এটা দেখলে কি কোনো পরিবর্তন কিন্তু হয় না। তাহলে এখানে এখন কি পাওয়ারের সাথে 1 যোগ টোটাল পাওয়ার নিচে, দেখো মান চলে আসলো। তাহলে এই জিনিসটা যে ইন্টিগ্রেশন শুধু অপারেটর থাকলেও সেখানে তার রেজাল্ট চলে আসে। তাহলে এখানে যদি তোমার ইন্টিগ্রেশন y dy হইতো, তাহলে এখানে কি বের হইতো? y বের হইতো। y স্যার। তাহলে ইন্টিগ্রেশন এখানে যদি তোমার হইতো 5 dy, এইটা কি হবে? 5 dy এইটা কি 5y হবে? 5y এক্ষেত্রে কিন্তু তোমার কনস্ট্যান্ট ওই কনস্ট্যান্টের মতো থেকে যাবে। এখন তোমরা বলতে পারো যে এই কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, না। যেমন ডিফারেন্সিয়েশনে কিন্তু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে শুধু কনস্ট্যান্ট, এটা কি হইতো? 0। 0 কিন্তু এইখানে তোমার এখানেও কিন্তু শুধু কনস্ট্যান্ট 5, এখানে 0 হয় না। কেন হয় না? কারণ ওই যে সিস্টেম এটা যে তোমার এখানে শুধু dx, তাহলে এখানে একটা x to the power 0 লেখা যায়, এখানে তো তুমি 5 তো কনস্ট্যান্ট, তাহলে একে তুমি যে ডিফারেন্সিয়েশন করবা তোমার রাশি কই? তাহলে এখানে নাই, তাহলে এখানে y to the power 0 আকারে আমি লিখতে পারি ভিতরে, তাহলে 5y to the power 0 ইন্টিগ্রেশন dy, এটাকে ভেঙে এভাবে লেখা যায়। এটাকে যদি আমরা এখন লিখি, তাহলে এখন যদি আমরা এখানে হিসাবটা করি, তাহলে কি আসে যে 5 এই যে y 0 plus 1 0 plus 1, তাহলে কত হয়? 5। বুঝছি না বুঝি নাই? মাথার মধ্যে খালি স্যার খালি বুঝছি। কি জটিল, ওরে মারাত্মক জটিল, মাজা ভেঙ্গে মনে করো সব চুরমার হয়ে যায়। বুঝতে যে মাথা ঠিক নেই, মেরুদণ্ড ঠিক নেই, আড্ডি গুড্ডি সব একত্রিত হয়ে যাইতেছে যে স্যার এত কঠিন, নাথিং জিনিস, এর মধ্যে কিচ্ছু নাই। এখন এই এই যে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এগুলো সব অনির্দিষ্ট ডিফারেন্সিয়েশন, কিন্তু আরেকটা ডিফারেন্সিয়েশন আছে নির্দিষ্ট ডিফারেন্সিয়েশন। নির্দিষ্ট ডিফারেন্সিয়েশনটা কি? যদি লিমিট দেওয়া থাকে। লিমিট বলতে তুমি দূরত্ব বের করবা, একত্রিত করবা, কোথা থেকে কোথায়। বলবে যে তুমি বরিশাল থেকে বাকেরগঞ্জের দূরত্ব বের করো, তাহলে এর লিমিট হলো বরিশাল থেকে বাকেরগঞ্জ, এই সীমানার মধ্যেই করতে হবে। তুমি বরিশাল থেকে পটুয়াখালী দূরত্ব বের করলে হবে না। তাই এরকম লিমিট দেওয়া থাকলে তখন আমরা কি করব? বা তুমি একটা কাঠির দৈর্ঘ্য হইলো 2 থেকে 5 মিটার, মানে তার এক মাথায় 2 থেকে 5 মিটার নাকি তাও জানি না,
এক মাথায় 2 লেখা আছে, আর এক মাথায় 5, এই সীমানার মধ্যে তার দৈর্ঘ্যটা বের করতে হবে। বা এরকম তোমার যদি আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টিগ্রেশনে দেওয়া থাকে তখন ইন্টিগ্রেশন করতে হবে। যেরকম একটা ঘটনা ঘটতেছে, এখানে একটা ঘটনা ঘটতেছে, আমি এখান থেকে একজন ব্যক্তি চাঁদের দূরত্ব মাপবে, তাহলে এখান থেকে চাঁদ পর্যন্ত তার লিমিটটা হবে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে চাঁদ। তাহলে পৃথিবীর পৃষ্ঠটা হলো লোয়ার লিমিট, এখান থেকে শুরু করছে, চাঁদ হইলো তার আপার লিমিট, সীমা। তাই যদি কোনো ইন্টিগ্রেশনের সীমা দেওয়া থাকে, যেরকম তোমার যদি হয় এত z to the power 3 dz 3 to 6, এটা যদি হয়, তাহলে এখানে তোমার লোয়ার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট আর এটাকে বলা হয় আপার লিমিট। লোয়ার লিমিট বলতে শুরু, আর এই হলো শেষ, 3 থেকে 6। তাই এর হিসাবটা কিভাবে করবে? এখানে লিমিট দেখে তোমার ভয়ের কিছু নেই। লিমিটের মতো থাকবে, শুধুমাত্র তোমার এই যে জেড কিউব, যে ইন্টিগ্রেশন তুমি যেভাবে করছো সেম প্রসেসে তুমি ইন্টিগ্রেশন করে দিবা। তাহলে জেড কিউবের ইন্টিগ্রেশন কি হবে? জেড কিউবের ইন্টিগ্রেশন হবে z3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, এই ইন্টিগ্রেশন করা শেষ। এখন তোমার ওই লিমিটটা বসাইতে হবে। তাই নিয়ম হলো লিমিট বসানোর জন্য এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, এই থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেওয়া হয় লোয়ার লিমিট আর এখানে আপার লিমিট। এখন এর বিষয় হলো যে এখানে ক্যালকুলেশন করলে কি আসে, z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এর লিমিট এখানে হলো 3, এখানে হলো 6। এখন তোমার বিষয়টা কি, এই 4 তো কনস্ট্যান্ট, 4 ইচ্ছা করলে তুমি এর ভিতরে এভাবেও রেখে দিতে পারো, ওটাকে বেরও করতে পারো, বাহিরে গুণাকারও লেখা যায় বের করে, এটা তোমার ইচ্ছা। তবে লিমিট বসানোর জায়গা হইল চলক, ওই চলকটা যেখানে আছে, যেমন জেড, ওই জেটের জায়গায় এখন এই লিমিট বসাইতে হবে। কোনো কনস্ট্যান্টের জায়গায় লিমিট বসানো, কারণ লিমিটই তো একটা কনস্ট্যান্ট, তাকে আবার কনস্ট্যান্টের জায়গায় এই সাইডের জায়গায় 6 বসাবো কিভাবে? ওর কোনো সুযোগ নেই। তাহলে আমরা ওই যে চলকগুলো আছে তার পরিবর্তে লিমিট বসাবো। তাই নিয়ম হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ আপার লিমিট আগে বসাইতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে, তারপরে লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে এখানে যদি আমরা চলকের জায়গায় আমরা আপার লিমিট বসাই, আপার লিমিট 6, তাহলে 6 বসাইলাম, আর যা আছে সব ঠিক থাকবে। তাহলে 4 ডিভাইডেড বাই 4, তাই 6 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এরপরে এই মাইনাস, এটা সূত্রের মাইনাস, লোয়ার লিমিট, তাহলে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এই তার মান চলে আসে। তবে যখন লিমিট থাকে তখন যে ইন্টিগ্রেশন করি এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকবে না। ওই ক্ষেত্রে যখন নির্দিষ্ট ইন্টিগ্রেশন হয়, সীমানা কনফাইন করা থাকে, তখন একদম পারফেক্ট মান বের হয়ে যায় ইন্টিগ্রেশন, তখন আর কোনো লিমিটের হিসাব থাকে না, মানে সরি লিমিটের হিসাব থাকে, মানে কনস্ট্যান্টের কোনো হিসাব থাকে না, কনস্ট্যান্ট কাউন্ট হয়। তাহলে লিমিট কিভাবে আমরা বসাতে পারি সেটা কি আমরা বুঝছি না বুঝিনি? বুঝিনি? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। স্যার এটা আবার এর একটু মধ্যে বলে দেন, লিমিটটা। কোনটা লিমিটটা কি বুঝো নাই আমাকে শুধু এইটা বলো, কথা কয়টা বলো। স্যার মানে আমি জেড এর ওখানে চলকে কিভাবে 6 বসালাম আর 3 বসালাম? তাহলে আমি এখানে কিভাবে 3 কে 3 এর সাথে 1 যোগ করলাম? 3 এর সাথে 1 কিভাবে আমি যোগ করলাম? স্যার ওটা তো ইন্টিগ্রেশন তুমি নিয়ম। উত্তর দিবা ঝটপট, তাই যেটাই তোমার হিসাব সেটাই তো তুমি বলবা। এটা ইন্টিগ্রেশনের কি?
স্যার হিসাব ইন্টিগ্রেশনের নিয়ম নিয়ম। অনুসারে। জি স্যার। তাহলে এখানে যদি আমি নিয়ম অনুসারে বসাইতে পারি তাহলে এটাও তো তোমাকে বলা হয়েছে নিয়ম। এখানে কি জি স্যার বুঝছি। কি বুঝলো তুমি? আমি তো কিছুই বললাম না তোমাকে। এটা এটা হলো যে তোমার একটা মানসিক অশান্তি, তুমি মনে করতেছো যে কি কেমন 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 লাগতেছে, আসলে যে তুমি কি বুঝো নাই আর কি বুঝছো তুমি নিজেই বুঝতেছো না। আর তুমি যদি এখানেই যে এইটা আবার একবার বলে দেন, এখানে তো বলার কিছুই নেই। আমি যতগুলো কথা খরচ করলাম তার থেকে আমার বলে দেওয়া ছিল আরো 3/1 কথা খরচ হইতো। কিন্তু আসলে এইটাই তোমাদের ম্যানিয়া, এইটাই তোমাদের ভিতর সবসময় কাজ করে যে আমি জানি কি বুঝি না, আমি জানি কি বুঝি না, এখানে জানি কি হইছে, কেমন 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 কেমন, এই যে বিষয়গুলো, এই কারণেই তোমরা পড়াশোনা থেকে পিছিয়ে যাও। যে এগুলো যেই বিষয়গুলো যে রুলস এর গুলোর কথা বলা হয়েছে, যে তোমার তোমার একটা জায়গায় আমরা যে নির্দিষ্ট আমরা যোগজীকরণ করছি, আর ইন্টিগ্রেশনের বাংলা হলো যোগজীকরণ অথবা সমাকলন অথবা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী করলাম, এরপরে লিমিট, তাইলে এই লিমিটটা বসবে। কোনো কিছু আমরা যদি মান বসাই, আমরা যদি অঙ্ক করি, আমরা তো ক্লাস 6 থেকে অ্যালজেব্রা করে আসছি, সেখানে অ্যালজেব্রা এক্স ধরে ধরে আমরা কাজ করছি। এখন যদি বলে x = 3 y = 5 হলে এই রাশির মান বের করো, তাহলে তুমি x = 3 x = 5 ওগুলো বসাও কোথায়? সেই চলকগুলোর জায়গায় বসাইতে না? জি স্যার। তাহলে এখানে কি, এখানেও তো তোমার 3 6 তার লিমিট, তার মান, তার মানগুলো বসবে কোন জায়গায়? জি স্যার চলকে বসবে। চলকে বসবে। তাহলে তোমার এ তো নর্মাল কমন সেন্স। এবং সেইটাই আমি এখানে বলেছি যে এই যে 6 এসে তোমার আপার লিমিট চলকের এখানে একবার বসবে, এরপরে এই যে মাইনাস, মাইনাস কোথা থেকে আসলো? এর কি, এর তো সূত্রে হিসাবটা, যে তুমি যদি কোনো একটা দূরত্ব মাপো 3 থেকে 4 এর রেঞ্জের ভিতরে, তাহলে 3 থেকে 4 এর মাঝখানে দূরত্ব কত? তাহলে তুমি 4 থেকে 3 মাইনাস কেন করো? তুমি কি তার জবাব আমাকে দিতে পারবা? স্যার মানে মাঝখানের দূরত্ব বের করতে গেলে তোমার তো এটাই করতে হবে, 4 থেকে তো 3 মাইনাসই করতে হবে নাকি? জি স্যার। তাহলে আমরাও তো এখানে আপার লিমিট বসিয়ে তারপরে এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা লোয়ার লিমিটটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলছি, তাহলেই তো এর ভিতরের বিষয়টা চলে আসতেছে। তাহলে এই ছিল আমাদের ইন্টিগ্রেশনের ইনস আউট টোটাল বিষয়। এইটা দিয়ে আমরা গতদিন আমরা যে ঘাত বল হিসাব করেছি, আমি সেখানে হয়তো আমার ধারণা ছিল যে ইন্টিগ্রেশন এর আগে করানো হয়েছে, যার কারণে আমি ওইভাবে বিষয়গুলো লিখে গেছি। কিন্তু এখন তুমি মিলেই দেখো যে ঘাত বলে ওখানে যে করছে, ওখানে তো কিছুই করিনি। ওখানে ঘাত বল, বলের ঘাত, তা বলের ঘাত মানে কি? বল ইনটু সময়ের গুণফল। তাহলে কোনো একটা জায়গায় তোমার একটা বল এসে যদি ওয়ালে পড়ছে, ওয়ালে যে পড়ছে বলটা, তাহলে কিছু সময় জুড়ে ওয়ালের উপরে অবস্থান করতেছে। তাহলে কত সময় জুড়ে? সেটা হইলো, মনে করো যে ঘড়িতে তুমি দেখলে 1 সেকেন্ডের সময় এসে ওয়ালের উপর পড়লো, আর 1.5 সেকেন্ডের সময় ওয়াল থেকে আবার ছিটকে উল্টো দিকে চলে আসলো। তাহলে ওয়ালের উপরে সে কি 0.5 সেকেন্ড অবস্থান করছে। তাহলে এই 0.5 সেকেন্ডে সেখানের যে ঘটনা ঘটছে ওই টোটাল ঘটনা আমি তুলে আনবো। তাহলে এখানে আমাকে ইন্টিগ্রেশনটা যে করতে হবে ওই যে লিমিটের মধ্যে 1 থেকে 1.5 এই সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা যদি এখানে শুরুর টাইমটা এরকম সুনির্দিষ্ট না করে t1 ধরি, আর যখন ফেরত আসছে বলটা সেটাকে যদি আমরা t2 ধরি, তাহলে এই বলটা যে ওয়ালের উপরে কাজ করছে, ওখানে যে অবস্থান করছে, তাহলে বলটা ওয়ালের উপরে আছে, আস্তে আস্তে যে ফোর্স নিয়ে ওয়ালের উপরে পড়ছে সেই ফোর্স কমতেছে, এখানে ক্রিয়া হচ্ছে, ক্রিয়া হতে তো সময় লাগবে। এ তো ঘটনা এরকম না যে যাবে ফেরত আসবে, তাই হচ্ছে তোমার দৃষ্টিতে, কিন্তু তাতেও তো তার সময় নিবে। এই ক্রিয়াটা যে হবে ওয়ালের উপরে, এই ক্রিয়া হতেও তো সময় নিবে। আবার ওয়াল তারপরে কি করবে? সেটা অনুভব করবে, অনুভব করার পর সে প্রতিক্রিয়া সেট করবে, সে প্রতিক্রিয়া দিয়ে আবার বলটাকে বাইরে পাঠাবে। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে এখানে ফোর্স এসে পড়েছে, সেখানে ফ্রিকশন কাজ করছে, বিভিন্ন প্যারামিটার কাজ করে ওই ফোর্সের কিছু পরিবর্তন হয়েছে,
ফলে বেগের কিছু পরিবর্তন হয়েছে, যে বেগ নিয়ে এসে পড়েছে সেই বেগটাও নেই। এরপরে আবার যখন ওয়াল প্রতিক্রিয়া দিল, সেই প্রতিক্রিয়া নিয়ে এসে ফেরত আসলো, তখন যে বেগ ফেরত আসার সময় আর যখন আঘাত করলো তখন বেগও আসলে সেম নেই, হয়তো ভর সেম আছে, তাহলে সেখানে ভরবেগের পরিবর্তন হয়েছে, সেখানে ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে সেটা যখন পড়েছিল তখন যে তার ত্বরণ ছিল, যখন বের হয়ে আসছিল তখন তার ত্বরণেরও ঠিক নেই, মানে ত্বরণের ঠিক নেই বলতে ত্বরণও পরিবর্তন হয়ে গেছিল। তাহলে এই ঘটনাটা ওয়ালের উপর ক্রিয়া প্রতিক্রিয়া, তারপরে সে পড়ছে ফেরত আসছে, এজন্য ওখানে একটা সময় সে নিছে। তাহলে কতটুক সময় ওয়ালের উপরে অবস্থান করছে সেটা আমরা গতদিন বলেছিলাম যে T1 থেকে T2 সময়। তাহলে এই যে T1 থেকে T2 সময় অবস্থান করছে, এই সময়ের ভিতরে ওখানে আমরা মোট ঘাত বল, মানে মোট বলের ঘাত আমরা বের করব, মোট ঘাত কত। তাহলে মোট ঘাত যদি কোনো একটা জায়গায় বের করতে চাই, তাহলে সেখানে আমরা আমাদের এই ম্যাথমেটিক্স, আমরা এই ইন্টিগ্রেশন এখন আমরা প্রত্যেক চ্যাপ্টারে আমাদের টুকটাক কিন্তু আছে। ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনের কাজটা বেশি এখানে। ইন্টিগ্রেশনের বিষয়টা প্রতি চ্যাপ্টারেই তুমি এখানে টুকটাক পাবা। তোমাকে যদি বলা হয় যে একটা ফুটবলকে তুমি এখান থেকে কিক করছো, এ থেকে বি বিন্দুতে চলে আসছে, কৃত কাজ কত, তাহলে তুমি বল প্রয়োগ করছো সেখানে মনে করো এফ। এখন তোমার যদি কৃত কাজ বের করতে হয় আর তুমি যে এখানে কিক করলা, তাহলে তোমরা যে 19 পড়ে আসছো যে বল ইনটু সরণ, কিন্তু এরকম যদি হয় এই বলটা মানে পথটা একটু আঁকা বাঁকা, কখনো বলের মানটা একটু বেশি কখনো একটু কম, পরিবর্তনশীল বল দিয়ে যদি সে আগায়, ইন্টিগ্রেশন কেন করি বা মানে ইন্টিগ্রেশন দিয়েই বা কেন করি সেটাও আমি আরেকটু পরে ব্যাখ্যা করব, মানে অন্য চ্যাপ্টারে, বা এখানে যদি দরকার হয় আমি সেখানে ব্যাখ্যা করব। তবে আমরা কি করি, এখানে যদি মোট কৃত কাজ বের করতে চাই, তাহলে আমি যদি তার পথে এরকম ছোট্ট একটু দূরত্ব ধরি ডিএক্স, আর ফুটবলের উপর তো তুমি এফ বল প্রয়োগ করলা, তাহলে এফ বল নিয়ে সে যাচ্ছে, তাহলে এই ডিএক্স দূরত্ব যাওয়ার জন্য যদি তার কৃত কাজ হয় এফ ডিএক্স, তাহলে এ থেকে বি এই টোটাল দূরত্ব, এ থেকে বি এই টোটাল দূরত্ব অতিক্রমের জন্য কৃত কাজ কি হবে। তাহলে এরকম ডিএক্স যদি অসংখ্য ক্ষুদ্র 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 অংশে আমি বিভক্ত করি, তাহলে এবং সেগুলোকে যদি যোগ করি, তাহলেই তো মোট কৃত কাজ পাওয়া যায়। তাহলে আমি এই মোট যোগ করা মানেই হলো একত্রিত করা, মানে ইন্টিগ্রেশন করা। তাহলে এরকম ক্ষুদ্র অংশ কতগুলো আছে জানি না, যতগুলোই থাকবে আমি যদি এখানে ইন্টিগ্রেশন করতে পারি, একত্রিত করতে পারি, তাহলে কৃত কাজ বের হয়ে আসে। তাহলে এজন্য ওই যে ওয়ালের উপরে এসে বলটা পড়ছে সেখানেও বলের ঘাত বের করতে হবে। তাহলে এই যে খুবই ক্ষুদ্র একটা সময়, সেখানে তোমার 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত ওয়ালের উপরে অবস্থান করছে, তুমি 0.001 সেকেন্ডে তুমি এখানে বলের ঘাত পাইলে এফ ইন্টু এত টাইম বল যেটা প্রয়োগ করছো। তাহলে এরকমের ক্ষুদ্র ক্ষুদ্র এই 1 থেকে 1.5 সেকেন্ড সময়ের মধ্যে অসংখ্য ক্ষুদ্র 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 বলের ঘাত আছে। তাহলে মোট বলের ঘাত যদি হিসাব করতে চাও কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাকে ওই যে ক্ষুদ্র একটা মান পেয়েছিলা সেটাকে এইরকম এই যে ক্ষুদ্র টাইম, সেটা আমি বলছি 0.001, সেটাকে আমরা চলকের মাধ্যমে দেখালাম, সেটা হলো ডিটি। তাহলে এই ডিটি খুবই ক্ষুদ্র একটা টাইম, এই যে ইন্টারভেল তার ভিতরে, তাহলে ওই সময়ে বলের ঘাত হয়েছে, আমরা আবার বলেছি বল ইনটু ওখানে ক্রিয়াকাল, তাহলে খুবই ক্ষুদ্র একটা সময় তুমি বিবেচনা করলা, 1 থেকে 1.5 সেকেন্ড তো অবজার্ভ করবে, এটা আগাগোড়া অবজার্ভ শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু তার ভিতরে হঠাৎ করে ইনস্ট্যান্ট খুবই ক্ষুদ্র একটা টাইম, অত্যন্ত ক্ষুদ্র টাইম, এবং সেই টাইমে তার উপরে প্রযুক্ত বল, তুমি সেটা চিন্তা করলা। তাহলে খুবই ক্ষুদ্র টাইমটা হইলো তোমার ডিটি, আর প্রযুক্ত বলটা মনে করো সেখানে এফ, তাহলে বলের ঘাত কি হবে এফ ইন্টু ডিটি। তাহলে ওরকম ক্ষুদ্র 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 টাইম 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 বিভক্ত করে 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 এই যে 1 থেকে 1.5 এই ইন্টারভেলটাকে এরকম যদি অসংখ্য অংশে আমরা বিভক্ত করি,
তারপর সেগুলোকে যদি সব একত্রিত করি, ইন্টিগ্রেশন করি, অথবা ইন্টিগ্রেশন করি, তাহলেই তো মোট বলের ঘাতে বের হয়ে আসে। এই জন্য মোট বলের ঘাতে এই হিসাবটা করা হয়, এবং সেখানে টাইম যেহেতু t1 থেকে t2, এই t1 থেকে t2 সময়ের মধ্যে এই ক্ষুদ্র সময়ে একটা বলের ঘাত বের করে তাকে ইন্টিগ্রেশন করা হয়। তাহলে এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখন তুমি খেয়াল করে দেখো, এইখানে আছে f, এইখানে আছে dt, ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। তোমার যদি এরকম থাকতো t কিউব dt t1 t2, একে ইন্টিগ্রেশন করা কিন্তু কোনো ঘটনা ছিল না। এখানে অপারেটরও dt মানে t, আর চলকটাও আসছে t। তখন আমরা বলে দিতাম t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর এখানে লিমিট t1 থেকে t2। তাই এখন কি করতাম, ওই t1 আপার লিমিট, তাহলে t2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস t1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এটা হয়তো ওখানে হিসাব। তাই এখন এখানে তোমার আছে f। তাই f আবার কি জিনিস আমরা জানি, f আবার জানি আমরা ma। তাহলে ma যদি আমরা জানি, তাহলে আমরা ওই ma বসাইতে পারি। যে কোনো ভাবে আমার টার্গেট হইলো ওইখানে তোমার এইগুলাকে সিমিলার করা। তাহলে তুমি যদি এখানে এই যে এটা হলো বলের ঘাত যে ইকুয়াল টু, তাহলে এই যে ইকুয়াল টু তোমার f ইকুয়াল টু m a আর ওই dt ইন্টিগ্রেশন t1 t2। এখনো তোমার কিন্তু কোনো সলিউশনে আসে নাই। তাহলে m তো ভর কনস্ট্যান্ট, তাহলে m কনস্ট্যান্ট আছে। e আবার আমরা জানি ভরবেগের পরিবর্তন। তাই ওই যে ওয়ালের উপরে বলটা পড়লো সেখানেই কিন্তু বেগের পরিবর্তন হয়েছে। তাহলে বেগের পরিবর্তনের হার, তাহলে যেহেতু আমি খুবই ক্ষুদ্র ডিটি সময় হিসাব করতেছি ওখানে, তাহলে ওই ডিটি সময় বেগের পরিবর্তনের হার কত? তাহলে বেগের পরিবর্তনের হার যখন ওয়ালে পড়ছিল তখন যদি বেগ হয় ইউ, আর যখন বের হয়ে আসছিল তখন যদি বেগ হয় ভি, তখন আমরা এখানে বলতে পারি ইউ মাইনাস ভি অথবা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডিটি ইন্টিগ্রেশন t1 t2। এখন তুমি দেখো ওই ডিটি কাটা যায়, এখন কিন্তু ডিটি আমরা কেটে দিতে পারি। তাই ডিটি যদি এখন কেটে দিই, মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিন্তু ওইটাই ছিল আমাদের ওখানে। এটা যদি কেটে দিই তাহলে এখানে কি হয়, t1 থেকে t2, এখানে এম ভি মাইনাস এম ইউ মানে কি, ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তন সেটাকে প্রকাশ করা হয় ডিপি দ্বারা। ভরবেগের পরিবর্তন সেটাকে প্রকাশ করা হয় ডিপি দ্বারা। এত জানো নাকি? জি পি স্যার। দিয়ে কি ভরবেগ প্রকাশ করা হয়? তাহলে খুবই অল্প ভরবেগের পরিবর্তন, সেটা হলো আমরা লিখতে পারি ডিপি। কিন্তু এখানে একটা মারাত্মক ভুল লিখেছি, সেটা হলো t1 থেকে t2। তাহলে আমরা যখন টাইমের সাপেক্ষে হিসাব করতাম তখন আমাদের লিমিট হইতো t1 থেকে t2, কিন্তু এখন আমার রাশিটা কি, ভরবেগ না, পি, আমার এই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। কারণ ভরবেগের পরিবর্তন চিন্তা করব, তাহলে আমার লাগবে লিমিটটা কি, ভরবেগের মাধ্যমে। তাহলে ভরবেগের মাধ্যমে তোমার হইলো যখন ওয়ালে ওই যে ক্ষুদ্র টাইম তুমি ডিটি ধরেছো, সে ডিটিও তো একটা ইন্টারভেল, টাইমের কিন্তু একটা পার্থক্য। তাহলে ওই সময় ভরবেগ কত ছিল, শুরুর ভরবেগ, আর এই যে ডিপি ভরবেগের পরিবর্তন হয়েছে, তাহলে ভরবেগের যে পরিবর্তন হয়েছে সেই শুরুর ভরবেগ কত আর শেষ ভরবেগ কত, এই হিসাবে আমরা ভরবেগের আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমি ইন্টিগ্রেশন করব ভরবেগ আর লিমিট দেব সময়ের। তাহলে এত সময়ের মধ্যে বিষয় তো এরকম না, সবসময় যে রাশির ইন্টিগ্রেশন করতে হয় লিমিটটা তার মাধ্যমেই দিতে হয়। এখন বলতে পারো তার লিমিটটা কিভাবে চেঞ্জ হলো, এটা তোমার যখনই তোমার এখানে টাইম চলকটা চলে গেছে, যে চলক আসছে লিমিট সাথে সাথে পরিবর্তন করে সেই চলকে চলে যায়। তাহলে এখানে লিমিটটা হবে তোমার মূলত p1 থেকে p2। যদি শুরুর লিমিট p1 থাকতো আর শেষ লিমিট মানে ভরবেগটা যদি p2 হইতো, তাহলে তোমার এখানে হয়তো p1 থেকে p2। তাহলে ডিপি কে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ডিপি কে ইন্টিগ্রেশন করলে হবে হলো p
মনে নাই? ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স স্যার। এক্স হয় না? তাহলে ডিপি ওই একই সিস্টেমে, এই ডিপি কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে পি। এখন কি বুঝি কিনা কথা? তাহলে এইটিকে ইন্টিগ্রেশন করলে যদি পি হয়, এই হলো পি। কারণ কি, এখানে ডিপি আর এখানে মানে এই চিহ্নটা আছে, তাহলে এখানে আমরা ইচ্ছে করলে একটা পি টু দি পাওয়ার 0 লিখতে পারি। আর পি টু দি পাওয়ার 0 লিখে যদি এখন ইন্টিগ্রেশন করি, ওই পাওয়ারের সাথে এক যোগ টোটাল পাওয়ার নিচে, তখনই কি পি বের হয়ে আসে। তাই এখানে আসলো পি, আর এখানে তোমার লিমিটটা কি? লিমিট হলো পি1 থেকে পি2। তাহলে ইন্টিগ্রেশন করা শেষ, এরপরে আমরা লিমিট দিলাম পি1 পি2। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কার জায়গায় বসবে? ওই পি এর জায়গায়। তাহলে পি2 মাইনাস পি1, এই ছিল কথা। কোনো একটা জায়গার আদি ভরবেগ যদি পি1 হয়, শেষ ভরবেগ যদি পি2 হয়, তাহলে ভরবেগের পার্থক্য কত? পি2 মাইনাস পি1, সেটাই আমরা বলতে পারি ডিপি। তাহলে ডিপি কে ইন্টিগ্রেশন করলে ওই পি2 মাইনাস পি1ই পাওয়া যায়। কিন্তু ডিপি কে ইন্টিগ্রেশন করে টি2 মাইনাস টি1 পাওয়া যাবে, এটা কি হয়? সম্ভব না। তাহলে এখানে তারা ঘাত বলে মানে বলের ঘাতের যে রাশিমালাটা এভাবে বের করছে ইন্টিগ্রেশন করে ওই সিস্টেমে। আর বলের ঘাত যে ভরবেগের পরিবর্তন, সেটা তার উপরে একটা ইন্টিগ্রেশন ছাড়াও প্রমাণ আছে, সেখান থেকে আমরা দেখতে বলেছি। এরপরে এখানে অঙ্ক আছে, অঙ্কের ভিতরে তোমার আছে হলো, এখানে দুইটা অঙ্কের কথা বলছিলাম আমি, ওই অঙ্ক দুইটা বের করো। উদাহরণে না কত পৃষ্ঠায়? জি স্যার, 7-8 নম্বর, গাণিতিক উদাহরণ 4.2। জিজ্ঞেস করি কত 230 পৃষ্ঠায়? পৃষ্ঠা গাণিতিক উদাহরণ 4.2 স্যার, 230 পৃষ্ঠায়। গাধা। স্যার আমার বইয়ের এখানে সাথে পৃষ্ঠা মিলবে না, তাই বলি নাই। কেন মিলবে না? স্যার আমার একটা পুরান বই। সেটাও তো পুরন বই। স্যার আমারটা আরো আগে, 18 সালের। তুমি 18 সালের বই নিয়ে এখনো বসে আছো কেন? স্যার বই চেঞ্জ করো মেলে নাই তো। কেন? এই মাহিষা, জি স্যার। তোমার কানের নিচে একদম চটকোনা দেওয়া উচিত গুনে গুনে, বুঝছো? 18 সালের বই নিয়ে তুমি এখনো কিভাবে বসে রইলা? তোমার 18 সালের যে কয়টা এমসিকিউ আছে আর 19 সালের এমসিকিউ তোমার মিলে? তোমার 18 সালের অনুশীলনীর যে প্রবলেম, 19 সালের অনুশীলনী প্রবলেম মিলে? জি স্যার মেলে, আরো অনেক বেশি কম আছে আছে 18 সালে। কিসে? স্যার? অনুশীলনী তো বেশি। 18 সালের বইয়ে? জি স্যার। একই স্যার ভেক্টরেও বেশি ছিল আর তৃতীয় অধ্যায়ের বেশি ছিল। 18 সালের বই হওয়ার তো কথা না। আঠারো সালের বইয়ে তো হিসাব কম ছিল, তোমার এখানে বেশি হলো কিভাবে? স্যার তা আমি জানি না, কিন্তু এমনি তো অঙ্ক বেশি। আমি ওই বইয়ের অনুশীলনীর যে স্ক্রিনশট নিছি, তার চেয়ে এই বইতে ম্যাথ বেশি, প্রায় 10-12টা বেশি। তোমার কথার সাথে আমার কাজের মিল আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখা যাক। এখানে এখানে 7 নাম্বার অঙ্ক পড়ো, দেখো কি বলছে, যে একটি বাহক বেল্ট অনুভূমিকভাবে 12 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, আর উপর থেকে উলম্বভাবে 0.4 কেজি পার সেকেন্ড হারে পাথর বেল্টের উপর ফেলা হচ্ছে। পাথর ফেলতেছি, বেল্টের উপর কত বল ক্রিয়া করবে? অর্থাৎ বাহক বেল্ট মানে মনে করো একটা বেল্ট এরকম মুভিং চলতেছে, একটা চলন্ত অবস্থা, যেরকম তোমরা চলন্ত সিঁড়িগুলো যে দেখো মার্কেটে গেলে, ওরকম যে উপর থেকে একটা জিনিস ওই চলন্ত সিঁড়ির উপর পড়ে।
তাহলে এরপরে বস্তুটা কি হবে, ওই সিঁড়ির উপর যেহেতু পড়ছে, সিঁড়ি বেয়ে বেয়ে সেও উপরে উঠে যাবে, সিঁড়ি উপরে উঠতেছে, বস্তু সিঁড়ির উপরে, ও উপরে উঠে যাচ্ছে। এরকম একটা মুভিং, সেটা যদি অনুভূমিক ভাবে রাখি যে মুভ করতেছে একটা বেল্ট এভাবে, তাহলে এভাবে যে এভাবে যাচ্ছে, অনুভূমিক ভাবে একটা বেল্ট এভাবে চলতেছে। তাহলে এই বেল্টের উপরে উপর থেকে একটা বস্তু বেল্টের উপরে এসে পড়লো, পড়লে ওই বস্তুটাও কি, ওই বাহক বেল্ট বস্তুটাকেও গতিশীল করে ফেলবে। এখন সে আর নিচের দিকে যেতে পারতেছে না। তাহলে বাহক বেল্টটা কত বেগে গতিশীল, সেটা হলো 12 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এর উপরে যে বস্তু এসে পড়ছে, কত কেজি ভরের বস্তু এসে পড়েছে, সেখানে পড়েছে হলো 0.4 কেজি ভরের বস্তু। কেজি পার সেকেন্ড হারে পড়তেছে, মানে প্রতি সেকেন্ডে 0.4 কেজি বস্তু ওই বাহক বেল্টের উপরে পড়ছে, ওইটা বলা হয়েছে ওখানে কেজি পার সেকেন্ড। তাহলে যদি প্রতি সেকেন্ডে 0.4 কেজি ভরের বস্তু এসে বেল্টের উপরে পড়ে, তাহলে ওখানে যে বস্তুর ভর 1 সেকেন্ডে সেটা হলো 0.4। এরপরে বলছে কি যে বেল্টের উপর কত বল ক্রিয়া করে। তাহলে এখানে একটা বস্তুকে ফালানো হয়েছে, তাহলে এখানে কত বল, মানে ঘাত বল, আমরা যদি চিন্তা করি তাহলে এখানে কত ঘাত বল কাজ করবে। তাহলে ঘাত বল কত কাজ করবে, আমরা একটু আগে কি জেনেছি যে বলের ঘাত সমান সমান, দেখো বলের ঘাত সমান সমান F ইন্টু ডিটি বা F ইন্টু টি, F ইন্টু টি। যদি টাইম ডিটি ধরি ডিটি, যদি টি ধরি টি, তাহলে এখানে তুমি যদি এই এফ বের করতে চাও তাহলে জে ডিভাইডেড বাই টি, তার মানে কি লাগবে, বলের ঘাত বাই সময়। আবার বলের ঘাত মানে হলো ভর বেগের পরিবর্তন, একটু আগে আমরা শিখেছি। তাহলে এইটি ইকুয়ালস টু ভর বেগের যে পরিবর্তন, ভর বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে এই হলো আমার মূল টার্গেট। এখন এখানে ভরবেগের পরিবর্তন, তাই স্থির অবস্থা থেকে একটা মার্কার, এটা আদিবেগ 0, তাহলে আদি ভরবেগ কত, সেও 0, কারণ এখানে এই মার্কারটার ভর হলো 0.4। আমি এখানে হিসাব করলাম যে তার আদিবেগ আমার হাতে আছে, আদিবেগ 0, তাই আদি ভরবেগও 0। এরপরে আমি ছেড়ে দিলাম, ওই ছেড়ে দিলে বাহক বেল্টের উপরে পড়ে তাকে এই নিয়ে যাচ্ছে। এখন এই যখন বাহক বেল্টের উপরে পড়ছে, তাহলে ওর ভর তো 0.4 কেজি আছে, আর বাহক বেল্টের মানে বাহক বেল্টের বেগ হইল 12 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে তখন ভরবেগটা কত, তখন ভরবেগ হবে ওই যে 12 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 12 সেন্টিমিটার পার সেকেন্ডকে মিটারে নাও, 12 সেন্টিমিটার পার সেকেন্ডই বলছে, তাহলে এটাকে মিটারে নিলে 0.12 মিটার পার সেকেন্ড। তাহলে ভর হইল 0.4 আর বেগ হইল 0.12, এই হইল ভরবেগ। তাই ভরবেগের পরিবর্তন কত হইল ওই বস্তুর, এখানে কি এখন হিসাব করা যায় না? তাই ভরবেগের পরিবর্তন হবে 0.12 মাইনাস 0, এই হলো ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এই যে ঘটনাটা ঘটছে এটা কত সময়, এখান থেকে সে বলছে যে নিচে এসে যখন পড়ছে 0.4 কেজি, 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই হিসাবটা আমরা করতেছি কি, এই ভরবেগের পরিবর্তন কত সময়ের ভিতরে ঘটছে, 1 সেকেন্ডের মধ্যে ঘটছে। তাহলে টাইমটা কত হবে, টাইম হবে এখানে টি 1 সেকেন্ড, তাহলে এটা হলো 1। তাহলে এখানে এফ ইকুয়ালস টু কি আসবে, এফ ইকুয়ালস টু আসবে হলো 0. ভর বেগের পরিবর্তন, এটা কি, ও এটা তো এটা দিয়ে গুণ করলে কি এইটুক হয়, না এখানে স্যার, একটা স্কিপ করছি না, এখানে কি আছে ইন্টু 0.4। 0.4, তাই 0.4 মানে 0.4 ইন্টু 0.12, তাহলে এখন কত হবে,
কত হবে হিসাব করো দেখি। 0.048 0.048 নিউটন, এইটা হবে উত্তর। অর্থাৎ এইটাকে হয়তো তারা একটু ঘুরাইছে, এদিক সেদিক করছে, কিন্তু থিম হইলো আমাদের ওই যে বলের ঘাতের হিসাবে ওখানে, ওইখানে থিম। তাই এখানে তোমার মূলত বুঝলে কিভাবে যে এটা বলের ঘাত হবে, যে একটা বস্তু উপর থেকে যখন পড়ে, একটা নারিকেলও যখন ভূপৃষ্ঠে পড়ে, দেখবে যে বলের মানটা অত্যাধিক বেশি, কিন্তু এই ভূপৃষ্ঠে পড়ে খুবই অল্প সময়ের মধ্যেই সে স্থির হয়ে যায়। ওই যে পড়ে ভূপৃষ্ঠে পড়লো, ওই যে বলের ক্রিয়াটা ওখানে কি খুব বেশিক্ষণ স্থায়ী হয়? না স্যার। তোমাকে কেউ পিছন থেকে টাস করে একটা চড় মারলো, সাথে সাথে পুড়ে উঠছে, এই যে চটটা মারলো, বল প্রয়োগ করলো, এইটা কি তোমার পিঠের উপরে 1 ঘন্টা পর্যন্ত কাজ করতে থাকে? না স্যার। কাজটা করতেছে খুবই অল্প সময়, কিন্তু বলের মানটা অত্যধিক বেশি, এইটাই ঘাত। এখানেও যখন বস্তুটা বাহক বেল্টের উপর পড়ছে, পরে তো এখানে ক্রিয়াটা খুব বেশি সময় ধরে করে না, তারপর তো সে চলতেছে। এই যে পরে খুবই ক্ষুদ্র সময় ক্রিয়ার পরে ক্রিয়াটা বন্ধ হয়ে যায়, ক্রিয়া প্রতিক্রিয়া থাকতেছে না, তাহলে এই জন্য এটাকে বলা হয় বলের ঘাত। বাজে কয়টা? 7:56। আচ্ছা, তো এখানে স্যার এখানে বলো। স্যার এই যে নিচে 1 লিখছিলেন না, ওইটা না বুঝি নাই ঠিক করে, যে 1 তোমার কেন বোঝা লাগবে লিখছি না, সময়। কথা কোথায় গেছে? এখানে তো শুরুতেই বলে দেওয়া হয়েছে যে 0.04 কেজি পার সেকেন্ড, এই 0.4 কেজি ভরের বস্তুটা কত সময় জুড়ে পড়ছে উপর থেকে, পার এই বেল্টের উপরে পড়তে কত সেকেন্ড সময় লাগছে? স্যার কত বুঝছি সেকেন্ড স্যার, সময় 1 লাগছে? সেকেন্ড লাগছে। তাহলে 1 সেকেন্ড সময় লাগছে। তা এই যে তখন ভরবেগটা ছিল 0, আর যখন বেল্টের উপরে এসে পড়ছে তখন ভরবেগটা হয়েছে ওইটা। তো এই যে ভরবেগে আসতে সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে এই যে এসে তারপর ভরবেগের যে পরিবর্তন হয়েছে, 0 থেকে সে বেল্টের উপরে পড়ছে, নতুন একটা ভরবেগ পাইছে, তাহলে এই ভরবেগের পরিবর্তন ঘটতে তার কত সেকেন্ড সময় লাগছে? 1 সেকেন্ড লাগছে স্যার। তা এই কথা আমি বলছি না ওখানে, তখন কানে কি দিছিলাম, মশা গেছিল? তা এখানে আছে একটা ক্রিকেট বলের অঙ্ক। এই ক্রিকেট, এই যে দেখো এত ভরের একটি ক্রিকেট বল এত মিটার পার সেকেন্ড থেকে যাচ্ছিল, ব্যাটের সাহায্যে বলটিকে 60 ডিগ্রি কোণে একই বেগে বিক্ষিপ্ত করলে বলটি উপর কত ঘাত বল প্রযুক্ত হবে? এই বলটির উপর কত ঘাত বল প্রযুক্ত হবে, এই জায়গাটা আসলে এইভাবে যদি আমরা কিক না করে আমরা যদি সোজা সাপটা দেখে তাহলে কি হবে, এবং অঙ্কটা বুঝতে তখন আরো সুবিধা হয়। যে একটা ক্রিকেট বল মনে করো ব্যাট দিয়ে আঘাত করছে, সেটাই সোজা গেছে, বা একটা ফুটবলকে পা দিয়ে কিক করছি, আমি এদিকে ব্যাট দিয়ে সোজা আঘাত করছি, এইখানে ওয়ালের উপরে এসে বলটা আঘাত করছে, এখানে এসে আঘাত করে ওখানে বলছে এবং সেটা কত বেগে ছুটে গেছে সেটাও বলে দিয়েছে, ইউ হইলো তোমার এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেছে, যে ওয়ালের উপরে আঘাত করছে, করে যে ব্যাটের সাহায্যে বলটিকে 60 ডিগ্রি কোণে, মানে 60 ডিগ্রি কোণে একই বেগে বিক্ষিপ্ত করলো, তাহলে এই ওয়াল আঘাত পেয়ে ওয়াল বলটাকে ফেরত পাঠাইলো, তাহলে যে বেগে আসছিল, যে রেখা বরাবর আসছিল তার সাথে 60 ডিগ্রি কোণ করে তাকে পাঠাই দিয়েছে, 60 ডিগ্রি কোণ করে তাকে পাঠাই দিয়েছে, এত ডিগ্রি। কত বেগে পাঠাইছে? একই বেগে পাঠাইছে, এটা বলছে না যে একই বেগে বিক্ষিপ্ত করলো, তাহলে সে ফেরতও গেল 20 মিটার পার সেকেন্ড। বাস্তবে কিন্তু সম্ভব না, কিছু কমে যাওয়ার কথা, ধরছে তারা যেভাবে দিছে হিসাব সেভাবে করব, একই বেগে সে ফেরত গেছে। কি বের করতে বলছে? বিক্ষিপ্ত করলে বলটির উপর কত ঘাত প্রযুক্ত হবে, বলের ঘাত, ওটাকে শুধু ঘাতও বলা যায়, তাহলে কত ঘাত প্রযুক্ত হবে, তাহলে যে
এটাই তো ঘাত। এইটা মানে কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে আমার টার্গেট হলো এখানে ভরবেগের পরিবর্তন বের করা, আর কিচ্ছু না। তাহলে এইখানে আমরা কিন্তু বইয়ের মতো হিসাবটা করতেছি না, তুমি সেন্স থেকে, এবং এ ধরনের অনেক অঙ্ক করতে হবে আরো। তাই তোমার যখন এদিকে যাচ্ছে ভরবেগের পরিবর্তনটা, তুমি জায়গাটার সিচুয়েশন চিন্তা করো। আসলে তোমরা ক্লারিফাই করতে পারো না, তোমরা ক্লিয়ার করতে পারো না যে কি করতেছো। তুমি এখানে ভরবেগের পরিবর্তন হিসাব করো, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কোন জায়গায় কিভাবে। বলটা আসলো, এখানে আঘাত করলো, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? ওই আঘাত করার আগে আর আঘাত করার পরে। তাহলে আঘাত করার আগে তার ভরবেগ কত? ভর কত? ক্রিকেট বলের ভর কত দেয় নাই? 0.0, 0.2 কেজি। 0.2। তাহলে ভর হইল 0.2 আর বেগ হইল 20, সমান সমান কত? গুণ করলে কত হয়? কত দেখি? 4 নাকি? 4। 4। এইটা হইল ভরবেগ। তাহলে এই ভরবেগ নিয়ে এসে এ বিন্দু থেকে বি বিন্দুতে আঘাত করছে। তাহলে বি বিন্দুতে আঘাত করার পর সে কত বেগে ছুটে গেছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই বরাবর বিসি বরাবর ছুটে গেছে, বিসি বরাবর তার ভরবেগ কত? কি হবে? এই 4ই হবে না? জি স্যার। একই। কিন্তু কোশ্চেন হইল আমার লাগবে ভরবেগের পরিবর্তন, তাই শুরুর ভরবেগটা ঘটছে এবি বরাবর, পরের ভরবেগটা ঘটছে বিসি বরাবর। তাই বিসি বরাবর যেহেতু ভরবেগ ঘটছে, সেই ভরবেগটা ভেঙ্গে দুইটা উপাংশে ভাগ হয়, দুই দিকে চলে যায়। তাহলে সেই ভরবেগটা তোমার বিএ বরাবর কত? এই 4 বিএ বরাবর কত আসবে? 4 4 ডিগ্রি। cos 60 সমান সমান কত? cos 60 মান হাফ, মানে কত? 2। আর ওয়াই অক্ষ বরাবর কত? 4 sin 60, sin 60 মান কত? √3/2, 2 দিয়ে এটাকে কাটলে 2√3। এখন দেখো এখানে হলো বিষয়টা যে তুমি পরের ভরবেগ, আগের ভরবেগ পাইছো 4, পরের ভরবেগটা তুমি বিয়োগ করলা, তাই তো? ভরবেগের পরিবর্তন হিসাব করলে পরের ভরবেগ, কিন্তু তোমার পরের ভরবেগ এটা, তোমার ভরবেগটা, ভরবেগের পরিবর্তন তুমি যদি হিসাব করো গাড়ি, তাহলে তোমার একই রেখা বরাবর, তোমরা যখন 9 10 অঙ্ক করছিলাম মনে পড়ে কিনা, যে একটা ট্রাক যাচ্ছে আর একটা গাড়ি আসতেছে, তারা মুখোমুখি সংঘর্ষ হয়েছে, হয়ে হয়তো ট্রাক আর গাড়ি একদিকে চলতেছে, এটা কি একই রেখা বরাবর ছিল না? জি স্যার। এই সরলরেখা বরাবর যখন ঘটনাগুলো ঘটে, তাহলে ওই সংঘর্ষের আগের আর সংঘর্ষের পর। কিন্তু এখানে তোমার আগের ভরবেগটা ছিল 4, সেটা ছিল এ থেকে বি রেখায়, পরের ভরবেগটা হইল 4, সেটা হইল বি থেকে সি রেখায়। এটা কি একই রেখায়? একই না রেখায় না। স্যার। তাহলে এখন ওই 4 বি থেকে সি সে ভেঙে দুইটা উপাংশ হলো, একটা আসলো বি থেকে এ, আর একটা গেল কোথায়? বি থেকে, এইটা যদি এক্স ওয়াই ধরো, কেন বি থেকে সি কেন? আর একটা হইলো বি থেকে এক্স, হ্যাঁ স্যার, ভেঙে গেল। এখন তাহলে তুমি দেখো এইখানে তুমি এখন ভরবেগের পরিবর্তন হিসাব করতে পারো কিনা, এইখানে ভরবেগের পরিবর্তন হিসাব করতে পারো কিনা, একই রেখায় দুইটা ভরবেগ আছে কিনা, এই স্পর্শ করার মানে আছে, আগে হলো 4, আর এখানে সংঘর্ষ হওয়ার পরে, এখানে আঘাত করার পরে আবার যে ফেরত আসছে, তখন ভরবেগটা কত? 2। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষ না, এখানে এবি বরাবর, এবি বরাবর ভরবেগের পরিবর্তন কত? বরাবর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন কত হবে? 2 হবে 4 - 2 = 2। এখন দেখো তুমি পাইছো এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন, তো ভরবেগ কিন্তু পরবর্তী ভরবেগ আরো একটা পড়ে রয়েছে 2√3। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর এই যে ভরবেগটা,
ও এইখানে তোমার যে 4 হয়েছে, ভুল হয়েছে একটু। এই যে তোমার ভরবেগ ছিল 4 স্যার বিয়োগ এই পরের ভরবেগটা কত ছিল? -2 হবে না, মানে Minus 4 সেটা হবে মাইনাস -2, সেটা কিন্তু Yes. আগেরটার বিপরীতে। তাহলে মাইনাস এখানে -2 এটা হবে তাহলে 6 এখানে ভরবেগের পরিবর্তন। আর এই ওয়াই অক্ষ বরাবর ভরবেগটা কত? পরের ভরবেগ কত? 2 × √3, এটা কিন্তু আঘাত করার পরে। তা আঘাত করার আগে ওয়াই অক্ষ বরাবর ভরবেগ কত ছিল 0 বলতে পারো কেউ? 0 ছিল। আঘাত করার আগে ভরবেগ ছিল 4, তাহলে 4 এর কোনো উপাংশ কি ওয়াই অক্ষ বরাবর ছিল? না। না স্যার। কোনো উপাংশ ছিল না। তাহলে আঘাত করার আগে ওয়াই অক্ষ বরাবর ভরবেগ ছিল 0, আর আঘাত করার পরে ওয়াই অক্ষ বরাবর ভরবেগ হইল 4। তাহলে মানে ওয়াই অক্ষ বলতে বিএক্স বরাবর, তাহলে বিএক্স বরাবর ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন ওই যে 2√3 - 0 সমান সমান কত? 2√3। তাহলে এই ভরবেগের পরিবর্তনটা হইলো বিএক্স বরাবর, আর এই ভরবেগের পরিবর্তনটা হইলো বিএ বরাবর। তাহলে আমার লাগবে মোট ভরবেগ। তাহলে এখন সামান্তরিক সূত্র অনুযায়ী একটা ভরবেগের পরিবর্তন এদিকে আর একটা ভরবেগের পরিবর্তন এদিকে, তাহলে লব্ধি পরিবর্তন কত? অতএব লব্ধি ভরবেগের পরিবর্তন কত হবে? লব্ধি ভরবেগের পরিবর্তন হবে ওই 6² প্লাস 2 × √3² প্লাস 2 × 6 × 2 × √3 × cos 90 ডিগ্রি তার রুট। এইটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই আসবে বলের ঘাত। বুঝো নাই ঘটনা? ঘটনা বুঝো নাই? বুঝছি স্যার। বলো। স্যার বিএক্স বরাবর ভরবেগের পরিবর্তন ওখানে 0 মাইনাস তারপরে ব্র্যাকেটে -2√3 হবে না, কারণ এখানে তো প্রথমে ভরবেগ 0 ছিল, নাকি পরে ছিল 0? ওই অক্ষ বরাবর প্রথমে 0 ছিল, তুমি যা দাও। তুমি যদি তো স্যার আদি থেকে হিসাব করো, হ্যাঁ করো, তাহলে 0 - 2√3 দাও। এখানে মাইনাস আসুক, এখানে মাইনাস আসুক, আসলেও এখানে মানের কোনো পরিবর্তন হবে না, জি স্যার কারণ বুঝতে এখানে পারছি। বর্গ আছে না। তা তো দাও, তুমি তুমি ওই সিস্টেমেই দাও, যেহেতু তুমি আদি ভরবেগ থেকেই শেষ ভরবেগ বিয়োগ করছো, তাহলে শুরুতে ছিল 0, পরে আসছে মাইনাস, আর এইটার তো এইটা এদিকে এটা এদিকে, এটা ডিরেকশন তো তোমার একদিকে না। এক্ষেত্রে আর এই যে পরেরটাকে যে তুমি আবার মাইনাস দিবা সেটা দিতে পারবে না, 2√3, তাই 0 - 2√3 এখানে -2√3 এটা ধরে হিসাব করতে। ওকে, তাহলে আমরা এই অঙ্ক দুইটা ঠিকঠাক করে ফেলবো। আর সামনে আমি পড়তে বলছিলাম, পড়ছিলা এই সবগুলো? রকেট টকেট পড়তে পারো নাই? ঠিক আছে, সামনে তোমরা ওই যে নিউটনের গতিশক্তির ব্যবহার, এখান থেকে ভরবেগের অঙ্ক আছে, রকেটের বিষয়টা, নিউটনের গতিসূত্রের অবদান, তারপরে তোমার নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, বল, ক্ষেত্র, ক্ষেত্র প্রেরবলের ধারণা, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র 9 যা পড়েছো তার আন্ডারে এখানে অঙ্ক আছে। এই সামনে এখন ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন করে নিউটনের তৃতীয় সূত্র ও ভরবেগের ব্যবহার, ওই লিফটের ব্যবহারের আগ পর্যন্ত, লিফট তোমরা পারবে না, লিফট ঘটনা এখানে আমাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে লিফটের বিষয়ের আগ পর্যন্ত তোমরা কমপ্লিট করবে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।